কাশ্মীরের এলওসি অঞ্চলে সেখানে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসার ছাত্রদেরকে তারা শাহাদাত বরণের জন্য কি প্রস্তুত করেছে, তাদেরকে যুদ্ধের দিকে এগিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ এবং হেভি শেলিং হচ্ছে। পাকিস্তান থেকে গতকাল রিয়াকশন হিসাবে যা শেলিং হয়েছে তা ভারতের উপর আছড়ে পড়ছে। বারমুলা থেকে শুরু করে দ্রাস, তারপর লে, বিভিন্ন জায়গায় অসংখ্য গোলাবাড়ি চলছে এবং হেভি শেলিংয়ের কারণে বহু নিরীহ মানুষ মারা যাচ্ছে। সামরিকভাবে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ তিনি বলেছেন যে কাশ্মীরে গণভোট হবে, যতক্ষণ না গণভোট হবে জম্মু কাশ্মীরকে তারা বিতর্কিত অঞ্চল হিসেবেই গণ্য করবে। 170টা ওয়ারহেড, গোটা বিশ্বকে এবার বুঝতে হবে এই যে 170টা যে ওয়ারহেডসের কথা তারা বলছে, এই সমগ্র দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তোলার চেষ্টা হচ্ছে। তারা বুঝতে পারছে এ ভারত অন্য ভারত, এই ভারত প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ভারত, এই ভারত এক সম্পূর্ণ ভিন্ন স্বরে কথা বলছে। এখন অবশ্য বাংলাদেশে একটু কোথাও কেউ বলছেন যে না, ভারতের এই শক্তি দেখে কিছুটা তারাও স্তম্ভিত হয়ে গেছে এবং বিশেষভাবে পাকিস্তানে এরকম এয়ার ডিফেন্স ফেল করবে এটা বাংলাদেশ খুব একটা ভেবে উঠতে পারেনি বা সে সম্পর্কে কোনো ধারণাও তাদের ছিল না। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়, আজকে যুদ্ধ সম্পূর্ণভাবে অন্য লেভেলের যুদ্ধ এবং সেই লেভেলে ভারত ইতিমধ্যে এলিট ক্লাবে গিয়ে বসে আছে। এর ঠিক আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম কিভাবে অপারেশন সিঁদুর পরিচালিত হয়েছে। অপারেশন সিঁদুরের ভেতরে ক্রাক্সটা কী ছিল, হরিজন্টাল এক্সক্যালেশন, ভার্টিক্যাল এক্সক্যালেশন সব নিয়ে আপনাদেরকে বলেছে এবং কিভাবে তিনটে বাহিনী একটা অ্যাসর্টেড এফোর্ট তৈরি করেছে। আমরা বিমান বাহিনী দেখেছি এবং হচ্ছে যে বিষয়টা স্টেলথ মিসাইলের ইনফ্রারেড, এই ইনফ্রারেডগুলো কিন্তু পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজ করতে দেয়নি। তারপর স্টেলথ মিসাইল সেটা দিয়ে গোলে এবং তারপর হ্যামার, যেটি হচ্ছে মূলত ক্ষেপণাস্ত্র, সেটি গিয়ে নির্দিষ্ট পয়েন্টে প্রিসিশন অ্যাটাক করেছে, যার জেরে মারা গেছেন অনেকে। পাকিস্তানের যে দপ্তর, সামরিক দপ্তর সূত্রে জানা গেছে যে সেখানে 31 জনের মতো প্রাণহানি ঘটেছে, তার মধ্যে হাফিজ সঈদের পরিবারও রয়েছে। যদিও এই বিষয়টাকে পাকিস্তান সরকার তার অফিসিয়াল স্টেটমেন্টে রাখছে না, কিন্তু তথ্য তো আর চেপে রাখা যায় না, তথ্য বেরিয়ে আসে এবং শুরু থেকেই পাকিস্তান কার্যত বিধ্বস্ত হয়ে, পর্যদুস্ত হয়ে তারা হাত তুলে দিয়ে এখন রিয়াকশন হিসাবে যেটা আসছে সেটা হচ্ছে হুমকি, নানাবিধ হুমকি এবং ইসলামিক জিহাদের যে পুরনো বটিকা, সেই বটিকা প্রয়োগের চেষ্টা হচ্ছে। ইসলামিক জিহাদ নিয়ে আজকে গোটা বিশ্ব পরিচিত, ভারতবর্ষের ক্ষেত্রেও এটা নতুন শব্দ নয়, কিন্তু অনেকে এটা পরিষ্কার ঠিক হন না যে জিহাদ এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কেন দেখতে হবে। গুরুত্ব দিয়ে দেখার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ এই দুটোকে আমাদের বুঝে নিতে হবে। গুরুত্বপূর্ণ ঠিক কোন কোন জায়গায়, লোকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা রয়েছে যেখানে জিহাদিরা একটা টার্গেট করে, কতগুলো জোন রয়েছে এবং যে জোনগুলোতে টার্গেট করলে একটা আন্তর্জাতিক প্রচার পাওয়া যায়, তারা তো দেখাতে চাইবে। কেননা অনেকেই জিহাদি আছেন যারা দেখাতে চাইবেন যে মারা যাবার আগে, শাহাদাত বরণ করার আগে জান্নাত পাওয়া যাবে। এই যে ধরনের যে প্রচারণাগুলো, এই প্রচারণাগুলো বহু শিক্ষিত তরুণ মুসলমান সমাজকেও প্রভাবিত করে। তারা এগুলোর দ্বারা প্রভাবিত হন, মূলত হচ্ছে ইন্টারনেটগুলোকে ব্যবহার করা হয়। সে কারণে ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল, অনেক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এবং নজরদারি চলছে বিভিন্ন কন্টেন্টগুলোর উপরে। সেগুলোকে নজরদারি এড়িয়েও একটা স্পেসে যখন এটা চলে আসে তখন এটাকে বিশ্লেষণ করার একটা দায়িত্ব পড়ে যায় এবং এই কাজটাই অ্যাকশন রিয়াকশানে আমি নিয়মিত করে থাকছি।
বিশ্লেষণ করে দেখছি যে জিহাদের নামে ঠিক কী বলতে চাইছে তারা। আল কায়দা থেকে শুরু করে হিজবুল মুজাহিদিন তারা প্রত্যেকেই এই জিহাদের কথাটা বলেছেন যে যেহেতু পাকিস্তানে তাদের কাছে অত্যন্ত পবিত্র দেশ তারা মনে করে এবং সেখানে যেহেতু ভারত আক্রমণ করেছে তাই ভারত আগ্রাসনকারী এবং হচ্ছে এটাকে একটা ইসলামিক জিহাদের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এটা বারবার করে এই বটিকা তারা প্রয়োগ করে। গোটা বিশ্ব এটা জানে। ইসরায়েলের ক্ষেত্রেও একই যুক্তি এবং ভারতকেও ইসরায়েলের সাথে ট্যাগ করে দিয়ে সেই যুক্তিকেই প্রয়োগ করা হচ্ছে। এটা তো ঠিক। ভারতবর্ষে মুসলমান সমাজ যেরকম বাস করেন প্রায় সংখ্যায় 20 থেকে 22 কোটি হবে এবং ইন্দোনেশিয়া সেখানেও অনেক সংখ্যক মুসলমান বাস করেন এবং তার যে একটা সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি অত্যন্ত পুরনো। ভারত এবং ইন্দোনেশিয়া একই সময় ব্রিটিশ নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পায়। এই সমস্ত দেশগুলোতে হচ্ছে মুসলমান জনসংখ্যা রয়েছে এবং সেই জনসংখ্যার কাছে একটা দেশভাগের সময়ও একটা প্রশ্ন সামনে এসেছিল যে তারা কোন দেশ আপন করে নেবে, পাকিস্তান না হিন্দুস্তান, ভারত। অনেকেই ভারতকে তারা আপন করে নিয়েছিলেন এই কারণেই তারা জানতেন যে পাকিস্তান যে গঠনটা তৈরি হচ্ছে তার মৌলিক ভিত্তিটা কী। মৌলিক ভিত্তি ছিল হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব যা লাহোর কংগ্রেসের মাধ্যমে গৃহীত হয়েছিল। অন্যদিকে হিন্দু মহাসভা তারাও দ্বিজাতি তত্ত্বের কথা বলতো, তার কারণ হিন্দু মুসলমান এই দুটো জাতি একসাথে কিভাবে থাকবে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য নানা প্রক্রিয়া চলেছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া জয়লাভ করেছে ভারতে, কিন্তু পাকিস্তানের রাজনৈতিক প্রক্রিয়া জয়লাভ করতে পারেনি। সেখানে সামরিকতন্ত্রকে কায়েম করে ইসলামকে সঙ্গী করে এক জিহাদের বাতাবরণ তৈরি করেছে এবং যার মূল উপাদান এবং ভিত্তি হচ্ছে ভারত বিদ্বেষ, তীব্র ভারত বিদ্বেষ, যা কালক্রমে হিন্দু বিদ্বেষে রূপান্তরিত করা হয়েছে। এটা সহজবোধ্য এবং যে কারণে আমরা যদি দেখি 80 দশকের থেকে বারবার করে 80 দশকের কথা আমি বললেও যদি দেখি 1948 সালে জম্মু কাশ্মীর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। 1947 সালে সদ্য স্বাধীন জম্মু কাশ্মীরে সেখানে তারা স্বাধীনতা চেয়েছিল। জম্মু কাশ্মীর তখন দ্বিধাগ্রস্ত। একদিকে জম্মুর হিন্দুরা চাইছেন এবং হচ্ছে মহারাজা হরি সিং তিনিও চাইছেন ভারতের সাথে থাকতে এবং লাদাখ তারাও চাইছে ভারতের সাথে থাকতে, কিন্তু মাঝখানে যে কাশ্মীর ভ্যালি সেই কাশ্মীর ভ্যালি থেকে আওয়াজ উঠল আইদার পাকিস্তান, কেউ কেউ বললেন যে না আমরা স্বাধীনতা চাই, আমরা একসাথে থাকতে চাই। এইটাকে নিয়ে 1948 সালে এক বড় রকমের ঘটনা ঘটে এবং পাকিস্তানের হানাদার বাহিনী জম্মু কাশ্মীরে প্রবেশ করে। স্বাভাবিকভাবে ভারত সরকারের কাছে সাহায্য চায় রাজা হরি সিং এবং তিনি সাহায্য করতে প্রস্তুত হন এবং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং যুদ্ধ হয় এবং পাকিস্তান বেদম প্রহৃত হয়। তারা ভেবেছিল যে ভারত খুব দুর্বল এবং জম্মু কাশ্মীরের উপর ধর্মের নাম করে তারা একটা আধিপত্য বিস্তার করতে পারবে। অন্যদিকে শেখ আবদুল্লাহ তিনি এক স্বাধীনতার সাপেক্ষেও দাঁড়াচ্ছেন, কখনো ভারত ভুক্তির কথাও চাইছেন। ঠিক সেই সময় ইউনাইটেড নেশন তার চ্যাপ্টার 47 একটা সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তটা হচ্ছে গণভোট, প্লেবিসাইট, অর্থাৎ গণভোটের মাধ্যমে স্থির হবে জম্মু কাশ্মীর কোথায় থাকবে। সে অনেক অতীত। স্বাভাবিকভাবে জম্মুর মানুষ এবং লাদাখের মানুষ তারা চেয়েছিল ভারতের সঙ্গে থাকতে এবং সেই সময় কাশ্মীরকে ঘিরে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়। যে যে জায়গাগুলোতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেদিনের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আজও কিন্তু গুরুত্বপূর্ণ রয়ে গেছে এবং গুরুত্ব সহকারে রয়ে গেছে। অপারেশন সিঁদুর পরিচালিত হবার পর রিয়াকশন হিসাবে পাকিস্তানের সেনাবাহিনী, রেঞ্জার্স বাহিনী তারা জম্মু কাশ্মীরের এলওসি অঞ্চলে সেখানে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসা ছাত্রদেরকে তারা শাহাদাত বরণের জন্য কি প্রস্তুত করেছে, তাদেরকে যুদ্ধের দিকে এগিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ এবং হেভি শেলিং হচ্ছে। পাকিস্তান থেকে গতকাল রিয়াকশন হিসাবে যা শেলিং হয়েছে তা ভারতের উপর আছড়ে পড়ছে। বারমুলা থেকে শুরু করে দ্রাস, তারপর লে, বিভিন্ন জায়গায় অসংখ্য গোলাবাড়ি চলছে এবং হেভি শেলিংয়ের কারণে বহু নিরীহ মানুষ মারা যাচ্ছেন। ভারতের দিক থেকেও নিরীহ মানুষ মারা যাচ্ছে এবং অপর প্রান্তে সেখানেও নিরীহ মানুষ মারা যাচ্ছেন। এইভাবে বারবার হচ্ছে হিউম্যান শিল্ডকে ব্যবহার করছে এবং ভারতকে একজন আগ্রাসনকারী দেশ হিসাবে চিহ্নিত করছেন। শাহবাজ শরীফ দাদাকে ফোন করেছিলেন আগের দিনই, বলেছিলেন, দাদা বলে দিয়েছে কিন্তু
নওয়াজ শরীফ যে একদম ভুলেও কখনো ভারতের সাথে কিন্তু যুদ্ধ করার দিকে এগিয়েও না, একেবারে লেজে গোবরে অবস্থা হবে। তাই হয়েছে, সামরিকভাবে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ তিনি বলেছেন যে কাশ্মীরে গণভোট হবে, যতক্ষণ না গণভোট হবে জম্মু কাশ্মীরকে তারা বিতর্কিত অঞ্চল হিসেবেই গণ্য করবেন এবং তার জন্যে তারা সব দিক থেকে যেতে প্রস্তুত। এই ইস্যুটাকে জ্বালিয়ে না রাখলে, বাঁচিয়ে না রাখলে এবং আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণের জন্যে পাকিস্তানের কাছে এই একটা মাত্র ইস্যু আছে, এছাড়া পরমাণু বোম। 170টা ওয়ারহেডস, গোটা বিশ্বকে এবার বুঝতে হবে এই যে 170টা যে ওয়ারহেডসের কথা তারা বলছে, এই সমগ্র দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তোলার চেষ্টা হচ্ছে। যদি ভারতবর্ষের প্রতিক্রিয়ায় যদি কখনো দাবি ওঠে যে ভারতবর্ষ কিন্তু যখন পোখরানে বিস্ফোরণ হয়েছিল প্রথম 1974-75 সালে এবং পরবর্তী ক্ষেত্রে 1999 সালে, তখন কিন্তু এটা রয়েছে যে ভারত কখনোই প্রথম রেসপন্ডেন্ট হবে না, অর্থাৎ প্রথমে কখনোই ভারত পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাবে না কোথাও। যদি কেউ পরমাণুর হুমকি দেয় বা ওরকম পরিস্থিতি তৈরি করে এবং কখনো সেই জায়গায় এগিয়ে নিয়ে যায়, তখন ভারত ভেবে দেখবে। সুতরাং ভারতের কাছ থেকে বিপদের কোনো আশঙ্কা নেই, গোটা বিশ্ব এটা জানে যে ভারত প্রয়োগ করবে না। এবং যখন ভারতের বিরুদ্ধে স্যাংশন জারি করেছিল আমেরিকা সহ বিভিন্ন দেশ, তারাও যখন স্যাংশন তুলে নিয়েছে তখন এটা আশ্বস্ত হয়েই তুলে নিয়েছে। এটা তো বুঝতে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। তাহলে পাকিস্তান এই প্রভোকেশনসগুলো বারবার করে করছে কেন? যে সমস্ত দেশ, বিশেষ করে আমেরিকা থেকে রাশিয়া, ইভেন চায়না, তাদের এটা বোঝা উচিত যে পাকিস্তান এই ওয়ারহেডসগুলো তারা কোথায় রেখেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে। যদি এটা সম্পর্কে নিশ্চিত না হওয়া যায় তাহলে হয়তো দাবি উঠতে পারে ভারতকেও হয়তো এটা চেঞ্জ করতে হতে পারে। না, আমি সেরকম আশঙ্কার কথা কোনো শোনাতে চাইছি না, কিন্তু অ্যাকশানের রিয়াকশান হিসাবে তো সবসময় হয়, ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আমরা কি সম্ভাব্য হতে পারে সেই সম্পর্কে সুলুক সন্ধান দিই প্রত্যেক দিন অ্যাকশান রিয়াকশানে। প্লেবিসাইডের কথা বলে একদিকে নওয়াজ শরীফ উস্কে দিতে চাইছেন বিশেষভাবে কাশ্মীরের মানুষকে, যে তারা তাতে যাদের আবারও হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে গণভোটের দাবিটাকে তারা তুলে ধরেন এবং এই ক্ষেত্রে পাকিস্তান এই বিষয়টাকে আন্তর্জাতিক স্তরে বা রাষ্ট্রপুঞ্জে আবার নিয়ে আসতে পারে। 1948 সালে 47 নম্বর রেজলিউশনে রাষ্ট্রপুঞ্জ এই কথাটাই বলেছিল যে ডিমিলিটারাইজেশনস করতে হবে এন্টায়ার জম্মু কাশ্মীরকে, এবং সেখানে পাকিস্তানের যে হানাদার তাদেরকে ফিরে যেতে হবে এবং ভারত ধীরে ধীরে তার সৈন্য সংখ্যা কমিয়ে নিয়ে আসবে। এই ছিল হচ্ছে মূলত মোটামুটি শর্ত। কিন্তু এই শর্ত এখন মানার কোনো আর কি প্রয়োজনীয়তা রয়েছে? সর্বদলীয় বৈঠক হয়েছে, সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রেও সর্বদল এই বিষয়ে কিন্তু সম্মত হয়েছে যাতে এই বিষয়টাকে আন্তর্জাতিক স্তরে মোকাবিলা করার ক্ষেত্রে ভারত সংযম এবং দায়িত্বশীল ভূমিকার যে ভূমিকাগুলো রয়েছে বিরোধী দলগুলো সেই ক্ষেত্রে সরকারের পাশে এসে দাঁড়াবে। এই পর্যন্ত সব ঠিকই আছে। তাই আন্তর্জাতিক স্তরে যদি পাকিস্তান আবার প্লেবিসাইডের প্রশ্নকে আনে তাহলে ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এর জবাব জম্মু কাশ্মীরের মানুষ অবশ্যই দেবেন। জম্মু এবং লাদাখের মানুষকে যে বৈমাত্র্য আচরণ করেছে অনেক ক্ষেত্রেই হচ্ছে কাশ্মীরের জনগণ, সেই ক্ষেত্রেও একটা বড় রকমের প্রশ্ন আসবে এবং এই প্রচেষ্টা যদি পাকিস্তানের আগামী দিনে ব্যর্থ হয় তাহলে বলতেই হবে যে ভারতে জম্মু কাশ্মীরে একটা সত্যিকারের চিরস্থায়ী শান্তির বাতাবরণ তৈরি হবে। পরীক্ষা এখন খুব কঠিন, এই পরীক্ষা গোটা দেশবাসীর কাছে পরীক্ষা। ভারতের সুউচ্চ শিখরে যে জম্মু কাশ্মীর রয়েছে, সুমহান শৈবতন্ত্রের সভ্যতা নিয়ে যা পরবর্তী ক্ষেত্রে এক ইসলামাইজেশনসের এক কট্টরতা দেখছে, কিন্তু তার আধারের মধ্যে তো সুফিতন্ত্রও রয়েছে। তাই এই প্রশ্নগুলোর জবাব ভারত আগামী দিনে বৌদ্ধিকভাবে, তাত্ত্বিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে, সর্বতোভাবে সমস্ত বিষয় দেওয়ার জন্য প্রস্তুত। রিয়াকশন হিসাবে পাকিস্তান এবং পাকিস্তানের যারা প্রক্সি দেয়, যে সমস্ত জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো, তারা জিহাদের ডাক দিয়ে কোথাও একটা একত্রিত করতে চাইছে এবং মরালটাকে জাগিয়ে রাখতে চাইছে। তার কারণ যে প্রিসিশন অ্যাটাক, সে প্রিসিশন অ্যাটাক লস্কর-ই তৈবার হেডকোয়ার্টার জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারে যা আঘাত করার সাথে সাথে অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর একেবারে হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে। তারা বুঝতে পারছে এ ভারত অন্য ভারত, এ ভারত প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ভারত, এই ভারত এক সম্পূর্ণ ভিন্ন স্বরে কথা বলছে।
এবং সেটাকে তারা হিন্দু রাষ্ট্রের এবং হিন্দুত্বের একটা জিঘাংসা হিসাবে দেখাতে চাইছে এবং বলতে চাইছে ভারত আগ্রাসনবাদী। কিন্তু আগ্রাসনবাদী এই তকমা দিয়ে বিশ্বের কাছে যে বিভিন্নভাবে ভারতকে অপদস্থ করার যে প্রচেষ্টা পাকিস্তান করেছে এবং যখন কখনো কখনো তারা তার সহযোগিতা পেয়েছে, তার বিরুদ্ধে এখন কূটনৈতিক লড়াই সত্যিকারে শুরু হয়েছে। বলা যেতে পারে এবার ফুল সুইংয়ে শুরু হয়ে গিয়েছে। ভারতের সমস্ত কূটনীতিক মিশনে যারা রয়েছে তারা রীতিমতো এই বিষয়গুলোকে নিয়ে সরকারকে সেই সংশ্লিষ্ট দেশের বোঝানোর চেষ্টা করছে। ব্রিটেনের পার্লামেন্টে এই নিয়ে ডিবেটে হাউস অফ কমন্সে ব্রিটেনের যিনি সাংসদ প্রীতি পটেল তিনি জোরালোভাবে ভারতের হয়ে কণ্ঠ দিয়েছেন এবং বলেছেন যে ভারতের তার অধিকার আছে, তার সমস্ত অখণ্ডতা এবং ভৌগোলিক যে অখণ্ডতার প্রশ্নে কোনো রকমভাবে যাতে তারা সমঝোতা না করে সেই প্রশ্নে ভারতের যে দৃঢ় অবস্থান তাকে সাপোর্ট দিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংসদগুলোতে এই নিয়ে আলোচনা হয়েছে। ঠিক কথাই, সংসদগুলোতে এই নিয়ে আলোচনা করে দেশের মানুষের প্রতিনিধিত্বকারী যে সংসদীয় ব্যবস্থা বিশ্বে বিভিন্ন জায়গায় কায়েম রয়েছে, যা গণতন্ত্রের মূল আধার, তাকে বাঁচাবার জন্যে আজ সমস্তভাবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যদি রক্তাক্তই হতে থাকে বারবার এবং রক্তপাত হতে গেলে যদি প্রথম থেকেই বলে সংযম আচরণ করতে হবে, তাহলে ভারতের রিটালিয়েশনস কি কোনোদিনই থাকবে না? নিরীহ মানুষ মারা যেতেই থাকবে। এই প্রশ্নটাই ছিল তো অপারেশন সিঁদুরের আগে, আর কবে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তারপর নির্দিষ্ট সময় যখন অপারেশন হলো তার আগে থেকেই রিয়াকশান দিতে শুরু করেছিল পাকিস্তান এবং তারা রিয়াকশানস দিচ্ছে। গোটা বিশ্ব এটা দেখছে এবং গোটা বিশ্ব এটা দেখছে এবং গোটা বিশ্বকে সিদ্ধান্তে উপনীত হতে হবে খুব দ্রুতই। কিন্তু তার আগে একটা সতর্কতার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে যেহেতু জিহাদি বিভিন্ন সংগঠন তারা জিহাদের ঘোষণা দিয়েছেন, তাতে বোঝা যায় সাধারণ মানুষকে তারা আবারও লক্ষ্যবস্তু করতে পারে, যা অতীতে তারা করেছে। অক্ষরধাম মন্দিরে ঘটনা আমরা জানি, মুম্বাইয়ের ঘটনা আমরা জানি এবং তার সাথে সাথে আরও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানাবিধভাবে বিস্ফোরণ তারা ঘটিয়েছে। তাই সিরিজ অফ বিস্ফোরণেরও সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মুখ্যমন্ত্রীদের সাথে যে বৈঠক হয়েছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে এবং গোটা পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশের ব্যাটালিয়ানগুলো রয়েছে তাদেরকে প্রস্তুত রাখা রয়েছে এবং কলকাতা পুলিশ সহ পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত ব্যাটালিয়ান এবং যে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে তারা সতর্ক রয়েছেন। সতর্ক সকলকেই থাকতে হবে, তার কারণ চ্যালেঞ্জটা এসছে বিভিন্ন এমন মহল থেকে যাদের গণতন্ত্রের উপর কোনো আস্থা নেই। রিয়াকশানের অনেকগুলো দিক আমি দেখালাম, আপনাদেরকে শোনালাম। তবে একটা অ্যাকশান ধীরে ধীরে বলতে হবে। সে অ্যাকশানটা আমরা যেমন দেখেছি স্টেলথ মিসাইল এবং হ্যামারের কামাল, দেখেছি রাফালের কামাল, দেখেছি অন্যান্যভাবে যে বাহিনী কিভাবে ইন্টিগ্রেট করে চরম আঘাত আনতে হয় জনগণের উপর। সে আঘাতটা প্রত্যক্ষভাবে না পড়লেও একেবারে সরাসরিভাবে জঙ্গিবাদের আস্তানাগুলোকে গুড়িয়ে দেওয়া যায়। এই সমস্ত অ্যাকশানে দেখেছিলাম এবং ডিটেলে আপনাদের কাছে বলেছি। শুধু একটাই বাকি ছিল, সেটাই বলবো, মহাকাশের ডগ ফাইট। ডগ ফাইট তো শুনেছেন, শব্দটা তো খুব চেনা। মহাকাশের ডগ ফাইটটা ঠিক কী হয়েছে? প্রত্যক্ষভাবে এটা প্রিসিশন যে অ্যাটাক অপারেশন সিঁদুর তার সাথে সম্পর্ক না থাকলেও এই সুযোগে একটা ইসরো মহড়া সেরে নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। কি এটা? দুটি স্যাটেলাইটের মধ্যে হাই স্পিডে নানা রকম কসরত বা খেলা দেখানোকে পোশাকি ভাষায় বলে ডগ ফাইট। শব্দটা এসেছে আকাশপথে যুদ্ধভ্যাস থেকে। অনেক সময় দুটি যুদ্ধবিমান আকাশে নানা রকম খেলা দেখায়। সে খেলাগুলো আমরা 26শে জানুয়ারি, 15ই আগস্ট বিভিন্ন সময় দেখেছি, যে আকাশের উপর উঠে গিয়ে নানা ধরনের ফুলের গঠন তৈরি করছে, আলপনা যেন দিচ্ছে। ঠিক তেমনিভাবে ইসরোর দুটো স্যাটেলাইট 29,000 কিলোমিটার প্রতি ঘন্টায় ডগ ফাইট চালালো মহাকাশে। স্পেডএক্স মিশনে ব্যবহৃত ইসরোর দুটো স্যাটেলাইট SDX-01, SDX-02 এই কামাল করে দেখালো। ডগ ফাইটটা কিন্তু আগেই যা বলেছে মূল মিশনের লক্ষ্য ছিল না। মিশনের অবশিষ্ট জ্বালানি খরচ করে ডগ ফাইট চালিয়ে দেখে নেওয়া হলো ডকিং, রিফুয়েলিং, এমনকি আত্মরক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে কতটা দক্ষ এই স্যাটেলাইটগুলো।
এই পদ্ধতি অত্যন্ত জটিল। বিশ্বের হাতাগোনা কতগুলো দেশই এইভাবে পৃথিবীর থেকে কয়েকশো কিলোমিটার দূরে উপগ্রহকে এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। চীন এই ক্ষমতা দেখিয়েছিল এবং চীনের এই ক্ষমতা দেখে অন্যান্য দেশ, বিশেষভাবে আমেরিকা বলেছিল যে এটা মহাকাশে বিশ্বযুদ্ধ করার কসরত করছে চীন। সুতরাং বুঝলেন যে অপারেশন এই সিঁদুরের সাথে সাথে ডগ ফাইট চালিয়েছে। আগামী দিনে এই সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে ইসরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার কারণ ইসরোর মিশন এখন এমনই যে সিনেমা বানানোর খরচের থেকে কম খরচে ইসরো এখন স্যাটেলাইট তৈরি করে প্রেরণ করতে পারছে। তাই ভারতের প্রযুক্তির এই অগ্রগতি, উন্নয়নের অগ্রগতি, মানুষের যে বৌদ্ধিক অগ্রগতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে নেমেছে পাকিস্তান বা অন্যান্য দেশগুলো। অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বাংলাদেশের কথাটাও বলছি। এখন অবশ্য বাংলাদেশে একটু কোথাও কেউ বলছেন যে না, ভারতের এই শক্তি দেখে কিছুটা তারাও স্তম্ভিত হয়ে গেছে এবং বিশেষভাবে পাকিস্তানে এরকম এয়ার ডিফেন্স ফেল করবে এটা বাংলাদেশ খুব একটা ভেবে উঠতে পারেনি বা সেই সম্পর্কে কোনো ধারণাও তাদের ছিল না। তাই তারা একটু এখন 3 পা পেছোবে। আগামী দিনে লক্ষ্য রাখবে হচ্ছে 2 পা কীভাবে এগোনো যায়। তার আগেই ওই 3 পা পেছনের ওই জায়গায় কিন্তু সেখানে গোলাপ ফুল বসিয়ে দিতে হবে। তার কারণ আমরা বিশ্বাস করি মানুষ মানুষের সৌভ্রাতৃত্বের থেকে বড় কিছু হয় না। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়, আজকে যুদ্ধ সম্পূর্ণভাবে অন্য লেভেলের যুদ্ধ এবং সেই লেভেলে ভারত ইতিমধ্যে এলিট ক্লাবে গিয়ে বসে আছে। ইসরোর উদাহরণ দিলাম, এরকম উদাহরণ আরও অনেক আছে। দিতে থাকলে নিঃসন্দেহে আপনারা বলবেন যে এত কিছু আছে আমাদের দেশে। হ্যাঁ আছে। তাই যদি অ্যাকশান ভারতকে নিতে হয় এবং রিয়াকশানটাকে মাথায় রাখতে হবে এবং ভারতকে অ্যাকশানে যেতে গেলে গোটা বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তারা যেন উপেক্ষা না করে, এই শক্তিকে সম্মান জানাতে হবে, স্যালুট জানাতে হবে। এটাই গোটা বিশ্বের বিভিন্ন দেশগুলোর কাছে ভারত বার্তা দিতে চায়। এই পর্যন্তই থাকি। আপনারা বেল আইকন দাবাবেন। আর+ নিউজ ডিজিটাল অ্যাকশন রিয়াকশন সব কিছু আপনাদের জন্যই। আমরা প্রতি মুহূর্তে সদা সতর্ক প্রস্তুত আছে টু ডেলিভার। সঙ্গে থাকবেন। জয় হিন্দ।